প্রিন্সিপালকে উচিত শিক্ষা দিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রুষা বিদ্যাকে ফোন করলে সবাই মিলে রুষাকে প্রচন্ড বকাবকি করতে শুরু করে এবং সৃঞ্জয় এসে রুষাকে থাপ্পড় মারে। এটা দেখে রুষা রেগে যায় আর বলতে থাকে, আমাকে কেন মারছো? আমি কি কোনো অন্যায় করেছি? তোমরাই তো বাড়ির বউটাকে এভাবে এভাবে অপমান করছো, ওর চরিত্র নিয়ে কথা বলছো। ঠিক তখনই রাজদীপ এসে বলে, রুষা, এত বাড়াবাড়ি করো না, তুমি ছোটর মতো থাকো। যেটা বুঝবে না সেটা নিয়ে কেন বাড়াবাড়ি করছো? এখানে এসে কেন অযথা ঝামেলা করছো আমি কি জানতে পারি? এখান থেকে যাও বলছি। যেটা বলছি সেটা করো। এরপরে রুষা সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যাবে রাজদীপ বলতে থাকে, আমি লয়ারের সঙ্গে কথা বলেছি, বিদ্যা ও রীতের মিউচুয়ালি ডিভোর্সটা করিয়ে নেব। এরপরে পায়েল মনে মনে বলতে থাকে, সত্যি সত্যি এরকমই পলিটিক্স যারা করতে পারে তারাই হয়তো বা টিকে থাকতে পারে, আর যারা পলিটিক্সটা করতে না পারে তারাই হয়তো এই সমাজে টিকে থাকতে পারে। এদিকে দেখা যাবে বিদ্যা কলেজে এলে বিদ্যার সামনে দাঁড়ায় প্রিন্সিপাল প্রফেসর পেসেম এবং প্রফেসর এসপি। এরপরে দেখা যাবে তখন বিদ্যা বলতে থাকে, কি ব্যাপার প্রফেসর এসপি, প্রিন্সিপাল স্যার, আপনারা আমার পথ আটকালেন কেন? কি সমস্যা আপনার? তখন এই কথা শুনে দেখা যাবে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, আপনি কোথায় যাচ্ছেন প্রফেসর বিবি? তখনই বিদ্যা বলে, কেন? আমার ক্লাসরুমে যাচ্ছি, আমি ক্লাস করাবো তাই যাচ্ছি। তখন এই কথা শুনে দেখা যাবে প্রফেসর এসপি বলতে থাকে, না প্রফেসর বিবি, আপনি ক্লাসরুমে যেতে পারবেন না, আপনাকে কোনোভাবে ক্লাসরুমে যেতে দেওয়া হবে না, এবং আপনি যতক্ষণ না নিজেকে নির্দোষ প্রমাণিত করছেন ততক্ষণ কোনোভাবেই আপনি কলেজে ক্লাস নিতে পারবেন না। এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে দিয়েছি, এটা হয়তো আপনারা ভুলে গেছেন। পুরো পুরো কলেজের সামনে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেছি। তখনই প্রফেসর এস এম বলতে থাকে, কিন্তু কোর্টে তো আর আপনাকে নির্দোষ প্রমাণিত করতে পারেননি, তাই না? কোর্টে আগে নির্দোষ প্রমাণিত হয়ে কোর্ট থেকে নোটিশ নিয়ে আসুন, পারমিশন নিয়ে আসুন, তারপরে আপনাকে এখানে ক্লাস করতে দেওয়া হবে, এর আগে নয়। বুঝতে পেরেছেন আপনি? এই কথা শুনে তখন বিদ্যা বলতে থাকে, প্রফেসর এস এম, আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখনই বিদ্যার কথা শুনে প্রফেসর এস এম বলতে থাকে, যা করছি বেশ করছি। আপনার আপনার কোনোভাবে এই কলেজে কোনো জায়গা নেই যতক্ষণ না কোর্ট থেকে আইনের নোটিশ আসছে, ততক্ষণ আপনি কোনোভাবে এখানে এখানে ক্লাস করাতে পারবেন না। তখনই দেখা যাবে বিদ্যা বলতে থাকে, আমাকে যেতে দিন বলছি। এরপরে এরপরে দেখা যাবে প্রিন্সিপাল স্যার পথ আটকে দেয় আর বলতে থাকে, রিচ স্যার বলেছে আপনাকে কোনোভাবে যেন কলেজে প্রবেশ করতে না দেওয়া হয়। এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, তা কোথায় আপনাদের রিচ স্যার? রিচ স্যারকে ডাকুন, মিস্টার রাজদীপ চ্যাটার্জিকে ডাকুন, যিনি কিনা আমাকে আমাকে এখানে ঢুকতে বারণ করেছে। আড়াল থেকে কথা বলে কি লাভ? সামনাসামনি এসে কথা বলতে বলুন। এতটাই যদি সাহস থাকে তবে অবশ্যই সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে বলুন। এই কথা শুনে তখন দেখা যাবে সবাই মিলে বিদ্যাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে বিদ্যা কিছু না শুনে রীতির চেম্বারে ঢুকে যায়। সেখানে ঢুকতেই রীত বলতে থাকে, কি ব্যাপার, আপনি এখানে হুটহাট করে কেন চলে আসছেন? এখানে দেখতে পাচ্ছেন না একটা জরুরি মিটিং চলছে? এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, ওদিকে ওদিকে আমাকে অপমানিত করা হচ্ছে, আমাকে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না, আর এদিকে আপনি মিটিং করছেন, আপনার মিটিং জরুরি হয়ে গেছে তাই তো? তখনই রিত বলতে থাকে, হ্যাঁ অবশ্যই, আমার মিটিংটাই আমার কাছে সব থেকে বেশি জরুরি। কেন, আপনার কি কোনো কোনো দরকার আছে? যদি দরকার থাকে তবে বলতে পারেন। তখনই বিদ্যা বলতে থাকে, আমাকে আমাকে প্রিন্সিপাল স্যার সবাই মিলে আমাকে অপমান অপদস্থ করছে, স্টুডেন্টদের সঙ্গে করে আমাকে ঘেরাও করে ধরেছে, আমাকে কলেজে ঢুকতে দিচ্ছে না, আমাকে ক্লাসে যেতে দিচ্ছে না। এ কথা শুনে রিত বলতে থাকে, হ্যাঁ যেটা হবার সেটাই হয়েছে, আপনি যতক্ষণ না কোর্টে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারছেন, কোর্ট থেকে নোটিশ আনতে পারছেন, ততক্ষণ আপনাকে কোনোভাবে আমরা ক্লাসরুমে ঢুকতে দিতে পারি না, আপনি কোনোভাবেই ক্লাস করাতে পারেন না। এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, এটা কি মিস্টার রাজদীপ চ্যাটার্জির কথা নাকি এখানকার এমডি রাজদীপ চ্যাটার্জির কথা? এই কথা শুনে দেখা যাবে রিত বলতে থাকে, যেহেতু আমি কলেজে বসে আছি তাই আমি এখন কথা বলছি এমডি রাজদীপ চ্যাটার্জি হিসেবেই। আর বিদ্যা, আমাকে স্যার বলে সম্বোধন করতে শেখো, আমাকে নাম ধরে নয়। তুমি এখানে এমপ্লয়ার, আমি হচ্ছে বস। এই কথা শুনে বিদ্যা বলে ওঠে, তবে প্রফেসর বিবি বলে বলতে শিখুন, বিদ্যা বলে নয়। এই কথা শুনে দেখা যাবে রিত অবাক হয়ে যায়। রিত মনে মনে বলতে থাকে, বিদ্যা কেন সম্পর্কটাকে
এভাবে কমপ্লিকেটেড করে তুলছো? সম্পর্কটা তো আস্তে আস্তে ভালো করলেও করা যেত, কেন কেন এভাবে সম্পর্কটা ভেঙে দিতে চাইছো? এরপরে দেখা যাবে রিত বলতে থাকে, এখানে আপনার সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই, তাই আমাকে এক্ষুনি যেতে হবে। একটা একটা নতুন প্রজেক্টের কাজ এসেছে, যেখানে আমাদের কোম্পানির নতুন একটি কলেজ নির্মাণ হবে। এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, ও তবে তো দেখছি ভালো টাকা মুনাফা করছেন, ভালো টাকা রোজগার করছেন। শুধু টাকাই আর টাকা, তাই না? তখনই রিত বলতে থাকে, হ্যাঁ টাকার কারণেই তখনই রিত বলতে থাকে, হ্যাঁ টাকার কারণেই তো এত সব কিছু, তাই না? টাকার কারণেই তো সমস্ত সম্পর্ক বিক্রি হয়ে গেছে। তবে তবে দেখি কত টাকা নিজে রোজগার করতে পারি। যদি একটা সময় অনেক টাকা রোজগার করে তাকে আবার ফিরাতে পারি, সম্পর্কটা বাঁচাতে পারি। তখনই বিদ্যা বলতে থাকে, সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সম্পর্কটা নষ্ট করে দিয়েছেন, খাতা কলমের সম্পর্কটা শুধু ঝুলে আছে। এই কথা শুনে রিত বলতে থাকে, বিদ্যা সম্পর্কটা তুমি নষ্ট করছো। দামি পারফিউম, দামি গাড়ি, দামি দামি ফুলের তোড়া, ডায়মন্ড রিং, এগুলো দিয়ে সম্পর্কটা নষ্ট করে দিচ্ছ। এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, না আপনি আপনি ভুল বুঝছেন আমাকে, আপনি আমাকে ভুল বুঝছেন, আমাকে ভুল বুঝে আপনি অযথা এসব ব্লেম দিচ্ছেন। সত্যি বলছি আমি এসবের কিছুই জানি না। এসব কিছু আমার আর আপনার সম্পর্কটা ভাঙার জন্য নোংরা একটি চক্রান্ত, বোঝার চেষ্টা করুন। তখনই দেখা যাবে প্রফেসর এস এম বলতে থাকে, না কোনো রকম কোনো চক্রান্ত নয়, সমস্ত কিছু আপনার আপনার তৈরি করা। আপনি তো কিছু টাকার বিনিময়ে সম্পর্কটা নষ্ট করে দিয়েছেন। আপনি লোভী প্রফেসর বিবি। আপনি নিজের চরিত্রটা ঠিক করুন, চরিত্রটা আগে ঠিক করে তারপরে তারপরে না হয় শিক্ষার্থীদের চরিত্র ঠিক করতে যাবেন, ওদেরকে চরিত্র গড়িয়ে দিতে যাবেন। এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, তোমার সামনে তোমার ওয়াইফকে এভাবে অপমান করে কথা বলছে, তুমি কিচ্ছু বলবে না? এরপরে দেখা যাবে রিত সেখান থেকে বেরিয়ে যায়। তখনই প্রিন্সিপাল স্যার বলতে থাকে, না কিচ্ছু বলতে পারবে না, কারণ উনি উনি নিজের চোখে সমস্তটা দেখেছে। প্রফেসর বিবি, আপনাকে চারপাশ থেকে ঘিরে নেওয়া হয়েছে, আপনি এখন চাইলেও আর কিচ্ছু করতে পারবেন না, কোনোভাবে এই জাল থেকে বেরোতে পারবেন না, নিজেকে কিছুতে এই জাল থেকে বের করতে পারবেন না। তখনই দেখা যাবে বিদ্যা সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই প্রফেসর এসপি বলতে থাকে, কোথায় যাচ্ছেন প্রফেসর বিবি? তখনই দেখা যাবে বিদ্যা বলতে থাকে, কেন ক্লাসরুমে? ঠিক তখনই দেখা যাবে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, এক কথা বারবার বলতে মোটেও ভালো লাগে না। আপনি কেন বুঝতে পারছেন না যে আপনাকে আমরা ক্লাসরুমে ঢুকতে দেব না? কেন বারবার বারবার ক্লাসরুমের দিকে যাচ্ছেন? তখনই দেখা যাবে প্রফেসর এস এম এসে বলতে থাকে, ওনাকে যতক্ষণ না এটা দেখাবো ততক্ষণ মনে হয় না উনি উনি এই কথাগুলো শুনবেন না। আমি ভেবেছিলাম কষ্ট পাবে, তাই আর দেখাইনি, কিন্তু এবার দেখছি না দেখিয়ে আর কোনো উপায় নেই। এই বলে দেখা যাবে প্রফেসর এস এম বলতে থাকে, এবার তবে নোটিশটা দেখিয়ে নিন। এরপরে এরপরে দেখা যাবে প্রফেসর এস এম নোটিশ বের করে বিদ্যাকে দেখায় আর বলতে থাকে, রিক চ্যাটার্জি আপনাকে এখান থেকে সাসপেন্ড করেছে, উনি নিজে এই এই পেপারটাতে সাইন করেছে। তাই বলছি আর কখনো এই কলেজে আসবেন না, বলে দিলাম। এই কথাটা যেন মাথায় থাকে, উনি আপনার জীবন থেকে মুক্তি চায়। এই বলে দেখা যাবে প্রফেসর এস এম চলে যায়। ঠিক তখনই বিদ্যা ভেঙে পড়ে। এরপরে তোষাকে ফোন করে বিদ্যা, ফোন করে বলতে থাকে, মা আমি আমি যে একদম শেষ হয়ে গেলাম, আমার যে আর কিছুই রইলো না, যেটুকু ভরসা ছিল সে ভরসাটুকু ভেঙে গেল, এখন আমার আর কিছুই থাকলো না মা, আমার পুরো পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেল, আমি যে পুরো নিঃস্ব হয়ে গেলাম। এই কথা শুনে তোষা বলতে থাকে, এসব কি বলছিস মা, তোর কি হয়েছে? তখনই বিদ্যা বলে, রিত আমাকে সাসপেন্ড করেছে, ও আমাকে এই কলেজে দেখতে চায় না, ও আমাকে এই কলেজ থেকে বের করে দিয়েছে। তখনই তোষা বলে, একদম কাঁদবি না, সোজা কোর্টে যা, সেখান থেকে পারমিশন নিয়ে এসে কলেজে ঢোক এবং রিতের মুখে সবটা ছুড়ে দে।